এখানকার রাস্তাঘাটগুলো দেখুন, নিট ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। নিশ্চিত ওটা একটা কোনো বাঙালি বা পাকিস্তানি হবে যে কিনা ওই গার্বেজটাকে ক্লিন করছে। তো বিষয় যেটা, যে এই শহরটা এইরকম কেন, এত সুন্দরভাবে এরা ম্যানেজ করে কি করে, এত সাস্টেনেবিলিটি কীভাবে, এত সুন্দরভাবে এরা এটাকে সাজিয়ে রেখেছে, এত বৈচিত্র্যময়। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, শুধু আমার অফিসের সামনেই আজকে গার্বেজ গাড়ি তুলছে, ঠিক আছে। আমি এই শহরটাতে এতদিন থাকার পরে যা উপলব্ধি করেছি, এরা নেক্সট লেভেলে আছে। আমাদের দেশ ভারতবর্ষ এবং আমার রাজ্য পশ্চিমবাংলা, তার আশেপাশে এবং প্রতিবেশী রাজ্য বাংলাদেশ, ওদিকে বা পাকিস্তান, প্রত্যেকে লোক এখানে বিভিন্ন জায়গা থেকে আসে এবং ফিলিপিন, ওকে, আদার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে প্রচুর লেবার নিয়ে আসে এরা কাজের জন্য, দিয়ে এই শহরটাকে তারা সাজিয়ে রেখেছে অ্যাট্রাক্ট করার জন্য, একদম পুরো আমেরিকান স্টাইল। আমি যে পয়েন্টটা বলতে চাইছি এখানে, যে কেন এটা এরা করতে সক্ষম হয়েছে। এই মরুভূমির দেশে আমি এখন যে আছি, টেম্পারেচার এখন প্রায় 35, রাতের বেলা আমি এখন 10টা বাজে, টেম্পারেচার প্রায় 40-র কাছাকাছি, ঠিক আছে। হিউমিডিটি একটু কম আছে, সেই জন্য অতটা কষ্ট হচ্ছে না। বাট যে বিষয়টা আমি বলতে চাইছি, যে এরা কীভাবে এত কিছু আমাদেরকে ফেসিলিটি দিয়ে রাখছে, এত সুন্দর রোড, এত সুন্দর পরিবেশ, এই দেখছো খেলার জন্য বাচ্চাদের জন্য ফ্রিতেই দিয়ে রেখেছে। আমাদের দেশে হলে এতক্ষণে কেউ খুলে নিয়ে চলে যেত। এক ভদ্রমহিলা দেখছি, এই দুই ভদ্রমহিলা আমি দেখছি মানে মারপিট করার ইচ্ছা প্রকাশ করছে। এইটা হচ্ছে এটিসেলার, ওয়ান অফ দ্য ফেমাস বিল্ডিং, ইন্টারনেট কোম্পানি। জিও, আমাদের ইন্ডিয়াতে যেমন জিও, এয়ারটেল, এখানকার সব থেকে বড় ইন্টারনেট কোম্পানি হচ্ছে এটিসেলার। এছাড়া ভার্জিন কেউ অত বেশি ইউজ করে না, ডুও আছে, দুইটাই কম্পিটিশান। তো যেটা দেখাতে চাইছি, আমি এইখানে প্রায় মাঝে মাঝে আসি ফিটনেস করার জন্য, ফিটনেস আমার জিম ট্রেনিং বা এক্সারসাইজ করার জন্য। ইচ্ছে থাকলে এখানে ফ্রিতেই আপনি জিম করতে পারবেন, কোনো রকম জিমের ট্রেনিং ফি দিতে হবে না। শুধু এইখানে তো একটুখানি সামগ্রী, এছাড়া আরও একটু আগে গেলে ওই ব্রিজের সামনে দিয়ে ওখানে আরও বেশি সামগ্রী রাখা আছে, ফ্রি, কেউ একটা টাকাও আপনাকে চাইবে না। জিম সরকার দিয়ে রেখেছে, সরকার এত সুন্দর রাস্তাঘাট করেছে, এত সুন্দর এসিওয়ালা বাস, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন। তো এত কিছুটা কী করে প্রোভাইড করছে? এরা বিভিন্ন দেশ থেকে হায়ার করছে, তাদেরকে নিয়ে আসছে, তাদেরকে কাজ দিচ্ছে, নিজে কাজ করছে। এটা কীভাবে সম্ভব? শুধুমাত্র পুরোপুরি মরুভূমি এলাকা, শুধু তেল এর উপর ডিপেন্ড করে কিন্তু এত বড় একটা সাম্রাজ্য খাড়া করা সম্ভবই না। আমি দেখাচ্ছি আমার সামনে WTC, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, সুন্দর সুন্দর রাস্তাঘাট, মেহনতি লোক এখানকার চারিদিকে, আর আপনি পাবেন সবই যুবক, খুব কম বৃদ্ধা লোক। শুধু আরবিরাই যারা আর কি এখানকার লোকাল, তাদেরকেও আপনি অত বৃদ্ধ পাবেন না। বেশি অংশ বাইরের কান্ট্রির, 1% কি 5% এখানকার এমিরাতি, যারা কিনা এই ল্যান্ডের মালিক, এই ভূমির মালিক। তাদের কাছে কি ছিল? পুরো মরুভূমি, আর পাশেই সমুদ্র, জল পান করার মতো জল না, লবণাক্ত জল। সেখান থেকে এরা কি করে এটাকে এত সাস্টেনেবল বানালো? কোয়েশ্চেন্স একটাই, হাউ দে মেক ইট পসিবল? এত প্রতিকূল পরিস্থিতি, অনুকূল না, প্রতিকূল। এটা হচ্ছে বাস স্টপ, আমি দেখাচ্ছি। লোক এখানে এসির মধ্যে বসে আছে বাস স্টপে, কারণ বাইরে প্রচণ্ড গরম, এসির মধ্যে বসে থাকতে হয়। বাস স্টপ, প্রত্যেকটা বাস স্টপ আপনি পাবেন কি এরকম এসির মধ্যে মরা।
আমি আপনাকে শুধু গোনাচ্ছি যে এরা কী পরিমাণ এই শহরটার ওপর খরচা করে এবং এগুলোকে রিকভার কী করে করে। প্রশ্ন এটাও না যে এরা এত খরচা করছে। আমার সামনে একটা কাসার আল হুসেন, ওয়ান অফ দ্য ফেমাস প্লেস, আর একটা যাচ্ছি কালচারাল সেন্টার, কালচারাল হেরিটেজ, সামনেই যাচ্ছি, সবই 2-5 মিনিটের মধ্যে। আর একটু সামনে এগিয়ে গেলে আমি পাবো কর্নিশ সমুদ্র বিচ, সামনে বেশি অংশ হোটেল। আর আমার মনে পড়ে যায় যে মুম্বাইতে যখন আমি ছিলাম, পুরো সমুদ্র তীরবর্তী এলাকা, ঠিক আছে, প্রচুর জ্যাম জঞ্জাট, রাস্তাঘাট আর নোংরা চারিদিকে, মেনটেন করতে পারছে না, মানে ওভারলোডেড। এখানে একদম প্রপার মেনটেন, লোড কন্ট্রোল, এত সুন্দর একটা রাস্তাঘাট, স্ট্রাকচার পরিকল্পনা করে এবং তার উপর প্রপার ইনভেস্টমেন্ট করে এরা এটাকে বিল্ড করেছে। আমি এখনও সেই প্রশ্নের উত্তর দিইনি আপনাকে, আমি সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজছি যে হাউ দে মেক দিস ল্যান্ড পসিবল। একটা মরুভূমি, শুধু তেল বেচে যদি এত টাকা কামানো যেত তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক ফসল ছিল। সরি, আমাদের কাছে কিন্তু শস্য শ্যামল ফসল ছিল, তাই না? আমাদের কাছে সত্যি কি কিছুর অভাব ছিল? জল ছিল পান করার জন্য, সুপেয় জল, আর্সেনিক মুক্ত জল। এখন তো সেটা আর্সেনিক হয়ে গেছে। আমাদের কাছে সবুজ শ্যামল শস্য ছিল, ফল, বিভিন্ন রকমের ফল। আমাদের কাছে প্রাণীজ সম্পদ ছিল। এদের কাছে উট ছাড়া আর খেজুর ছাড়া আর এমন কিছু শস্য শ্যামল জল পর্যন্ত ছিল না। সেখান থেকে এরা কী করে এটাকে এত ট্রান্সফরমেশন করলো, একটা শহর কী করে এত বড়, এত ভাস্ট, ঠিক আছে? যদিও আমার ইন্ডিয়ার তুলনায় এটা অতটাও বড় না, আমাদের মুম্বাইয়ের শহরের থেকে এও হয়তো ছোট হবে সাইজে, ঠিক আছে? কিন্তু ইনভেস্টমেন্টের যদি আমি বিচার করি, হিউজ ইনভেস্টমেন্ট। এত টাকা আসলো কোথা থেকে, আর এরা কী করে এই প্রজেক্টগুলোকে মিট করলো? প্রশ্ন একটাই, কীভাবে? এই সব কিছুর পেছনে কিন্তু কিছু লোকের লিডারশিপ আছে, কিছু লোকের ভিশন কাজ করছে, কিছু লোকের মাইন্ডসেট। আমরা যদি এই সেম এত কিছু রিসোর্স দিয়েও যদি আমরা আমাদের দেশকে, আমাদের রাজ্যকে দিয়ে দিই, আমি আপনাকে লিখে দিচ্ছি যে বেশি দিন যাবে না, কয়েক মাস বা কয়েক বছর এর মধ্যেই কিছু নেতা উঠে আসবে, কিছু লোক আপনাকে বুদ্ধি দেবে। আপনার এই এত সুন্দর আপনি একটা এরকম একটা যদি বানিয়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে আপনি শেষ করে ফেলবেন। কারণ কি? আপনি সেটাকে ধরে রাখতে পারবেন, আপনি সেটাকে মেনটেন করতে পারবেন, আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না, সেটাকে আরও বিল্ড করতে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন না। কিন্তু এখানে এরা সেটা করে দেখিয়েছে। ইটস অল অ্যাবাউট লিডারশিপস, ভিশন অ্যান্ড ড্রিম। এই যে হাঁটছি, পুরো রাস্তাটাই পাথরে মোড়া। কালচারাল সেন্টার, সামনে কাসার আল হুসেন, আমি ওইখান থেকে আসছি। এই যে বড় মতো একটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বিষয় আমি একটা এখানে এইটাই বলতে চাইছি, আমাদের ইন্ডিয়ান বাঙালিদের মাইন্ডসেট একে অপরকে কীভাবে টেনে নামাবো, কীভাবে আমরা একে অপরকে টেনে নামাতে পারি, এদের মাইন্ডসেট কী করে আমরা একে অপরকে সাপোর্ট করি, একে অপরকে এগোবো, একে অপরকে উপরে নিয়ে যাবো মেটেরিয়ালিস্টিক দিক থেকে। এরা নট অনলি মেটেরিয়ালিস্টিক দিক, এদের যে আর্থিক বন্টনটাও এরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে প্রত্যেকের কাছে। এরা নিজেরা পাওয়ার কিন্তু অলওয়েজ দে হোল্ড দ্য পাওয়ার, দে হ্যাভ দ্য ট্রান্সপারেন্সি, লেস কারাপশন ইজ দেয়ার অলসো। আমি প্রজেক্ট বেস কোম্পানিতে কাজ করছি, তাদের ওখানেও কারাপশন আছে, লিমিটেড, অ্যাফোর্ডেবল। তো আমি শুধু ভুয়ো প্রশংসা করবো না, এদের এমন অনেক নেগেটিভ জিনিস আছে যেটা হয়তো আমাদেরকে শর্মিন্দা হতে হবে। কিন্তু আমি
তাদের নেগেটিভ পয়েন্টটাকে আমি তুলে ধরতে চাই না। এরা আমাদেরকে অ্যাজ ইন্ডিয়ানকে, লেবারকে ওরা থার্ড ক্লাস সিটিজেন ট্রিট করে, বাট লেবার বা সার্ভেন্ট এইভাবে ট্রিট করে। অনেকে না, কিছু লোক আছে, সবাই না, বেশি অংশ মাইন্ডসেট এটাই, সার্ভেন্ট মাইন্ডসেট। ওরা কিং মাইন্ডসেট, কিং মেকার। আমাদেরকে দিয়ে কিন্তু বানিয়েছে, এমনটা না যে ওরা সবাই নিজে পাথর ঘাড়ে করে এনে কিন্তু এত বড় একটা শহর বানিয়ে দিয়ে গেছে, কখনো সম্ভব না। আমার শহরও তৈরি হচ্ছে, আমার রাজ্যও তৈরি হচ্ছে, আমার দেশও তৈরি হচ্ছে ভালো করে, কিন্তু আমার ওভারঅল যদি আপনি দেখেন লাইফ এক্সপিরিয়েন্স, ওভারঅল আপনি যদি দেখেন যে তাদের ওয়েলথ ডিস্ট্রিবিউশন, তাদের প্রত্যেকের কাছে যে পাওয়ার, এটা কিন্তু তারা ইকুয়ালি অলমোস্ট তাদেরকে বেয়ার করে গেছে। তাদের একটাই মাত্র রাজা, একটাই রাজা, তার মন্ত্রী। এখানে কে নেতা, কবে একটা রোড বানালো, কে এসে ফিতা কাটবে, কোনো খুঁজেই পাবে না। আমাদের রাজ্যে, দেশে আমি দেখতেছি, ফেসবুকে আমিও দেখছি, আমার এলাকার নেতারা একটা ইট পর্যন্ত যদি গেঁথে দিয়ে একটা ড্রেন তৈরি করে দিয়ে যায়, ফেসবুকে ভরে পোস্ট দিবে, হ্যাঁ, শখানেক ফটো তুলে আর দিয়ে দেবে, দেখো আমরা কাজ করছি। এই যে দেখনদারিটা কীভাবে আমাদের কি দেখাচ্ছে, যে দেখো আমাদের নেতা, আমাদের এলাকার নেতাজি একটা এত সুন্দর একটা নালা বানিয়ে দিয়ে গেছে, যেখানে বর্ষাকালে আসলেই আবার ডুবে যাবে, জল তার থেকে আর যাবে না। কারণ কি, ওই আপনি প্লাস্টিক ফেলে দেবেন, জাম হয়ে যাবে, বা ওই জল নিকাশটা আরও আগে নিয়ে যায়নি, কমপ্লিট নয়, ঠিক আছে, আপনার ঘরের মধ্যেই উল্টো আর ঢুকে আসবে ওই জল। কন্ট্রোল, হোল্ডিং লিডারশিপ, মেইনটেইনিং দ্য সিটি, এরা অনেক অথরিটি বানিয়েছে। এরা কিন্তু অতটা এডুকেটেড বলা যাবে না, কিন্তু এরা লিডারশিপ অনেক আগে। অবশ্যই এরা কী করেছে, ব্রাইটেস্ট মাইন্ডকে হায়ার করে নিয়ে এসছে, ইউরোপিয়ানদেরকে নিয়ে এসছে, আমেরিকানদেরকে নিয়ে এসছে, ইন্ডিয়ানদেরকে নিয়ে এসছে, চাইনিজদেরকে নিয়ে এসছে, যে যার যেটা এক্সপার্টিস সে সেটাকে নিয়ে এসছে। এখানে ইন্ডিয়ানদেরকে নিয়ে এসছে, ইন্ডিয়ান ব্রেইন, ইন্ডিয়ান ম্যান পাওয়ার। চাইনিজদের টেকনোলজি নিয়ে এসছে, চাইনিজরা তাদের বিজনেস এখানে এসে সেট আপ করেছে। আমি এখনও পর্যন্ত এই শহরটাতে ঘুরে এখনও পর্যন্ত এমন কোনো চাইনিজের সঙ্গে আমি অনেক চাইনিজের সঙ্গে মিশেছি, দেখেছি এবং কাজ করেছি, এমন কোনো চাইনিজকে আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি যে কোনো ইউএইর কোনো কোম্পানিতে চাকরি করছে। তাদের কাছে চাকরি বলে তারা হয় নিজের কোম্পানিতে করছে, আর তাদের দেশেরও একটা নিয়ম আছে যে তারা এই দেশে বা এরকম কোনো বাইরের দেশে বেশি দিন থাকতে দেয় না বা চাকরি করতে দেয় না। তারা তাদের দেশে চাকরি করবে, তাদের দেশকে সমৃদ্ধ করবে। তো আমি এটাই বলতে চাইছি, আমি যদি আমার দেশটাকে একটা পরিবার হিসেবে ধরি, আমার পরিবারের লোকজনগুলোর কি হয়েছে? তারা কি নিজেদের দিকে তাকাচ্ছে না? তারা কি নিজেদের কথা ভাবছে না? অবশ্য এত সুন্দর একটা পৃথিবী আমরা গড়ে তুলতে পারতাম, আমরা আমাদের শিশুর বসবাসযোগ্য করে যেতে পারতাম, কিন্তু এখনও আমরা তাদেরকে পভার্টি থেকে ফেলে রেখেছি শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থ, নিজেদেরকে বেঁচে থাকার চাহিদা, নিজেরা শুধু ভোগ করার চাহিদায়। আমি কোনো পার্টিকুলার নেতা বা নেত্রীকে আমি বলবো না ঠিক আছে, প্রত্যেকেই কাজ করছে, প্রত্যেকেই অনেক ভালো কাজ করছে, অনেকে করছে না। বিষয় হচ্ছে আমাদের ওভারঅল আমার এই জাতির মানসিকতা। এই জাতি কবে জেগে উঠবে? এই যে বাঙালি জাতি, এই যে ভারতীয়, এই জেগে উঠবে কবে সে তার নিজের অধিকারটাকে বুঝে নেবে, কবে সে তার নিজের লিডারশিপটাকে আরও বড় করবে। অনেক ছোট কাঁকড়ার জাত, অনেক ছোট চিন্তাভাবনা। সামনের প্রতিবেশী যদি একটু ভালো খায়, একটু ভালো পড়ে, একটু ভালো কিছু এগিয়ে যায়, সবাই তাকে, তার আশেপাশের লোক তাকে টেনে কী করে নামাতে হয় সেটা তারা ভালো করে জানে। এখানে কেউ যদি কোনো একটা কিছু স্টার্ট করে, গভর্নমেন্ট তাকে সাপোর্ট করে। কেউ যদি কোনো একটা কিছু ইচ্ছা প্রকাশ করে, সরকার তাকে সাহায্য করে। এখানকার এদের পপুলেশন অনেক কম। একটা সময় এরা এখানে উট চড়িয়ে খেয়েছে, এদের কাছে খাওয়ার জন্য জল ছিল না, থাকার জন্য বাসস্থান ছিল না, মাথার উপর ছাদ ছিল না, গরমে রৌদ্রে তেপে পুড়ে প্রায় শেষের দিকে এমন একটা সময় ছিল এদের কাছে। কিন্তু আজকে তারা কিভাবে এই পুরো
তাদের এই মরুভূমিটাকে কী করে ট্রান্সফর্ম করে দিয়েছে। সেটা আপনি দুবাই দেখুন, শারজা দেখুন, এদিকে আবুধাবি, এটা আবুধাবি হচ্ছে সব থেকে কী বলে রিচ পিপল বলতে পারেন। এখানে রাজাদের বাসা, সব থেকে বড়ো ল্যান্ড এরিয়া অবশ্য আবুধাবি। তো আমি আপনাকে যেটা বলতে চাইছি যে হে আমার জাতি, হে আমার জাতির লোকেরা, তোমরা একটু সৎ হও, নিষ্ঠাবান হও। হে আমার জাতির নেতারা, তোমরা শুধুমাত্র নিজেদের পকেট ভরার চেষ্টা করো না, কীভাবে একটা সমগ্র জাতিকে উপরের দিকে নিয়ে যাবে সেইটা চেষ্টা করো। 4টে নালা, ড্রেন, রাস্তা বানিয়ে দিয়ে তুমি যদি ভেবে থাকো যে তুমি খুব বিশাল উপকার করে ফেলেছো, তাহলে এটা তোমার অক্ষমতার পরিচয় দেয়। এরা বেশি দিন নয়, উইদিন 50 years, এর আগে তো এদের কাছে কিছুই ছিল না বলতে গেলে। 50 বছরের আমি যদি গড় ধরি, এই 50 ইয়ার্সও না এখানকার যা এরা কনস্ট্রাকশন, যেভাবে এরা ইনফ্রাস্ট্রাকচার যেভাবে বিল্ড করেছে, যেভাবে রুলস অ্যান্ড ল যেভাবে ইমপ্লিমেন্ট করেছে, আর প্রত্যেকের একটা অ্যাটেনশন যেভাবে এরা জোগাড় করতে পেরেছে যে হ্যাঁ, এটা একটা শহর, যে শহরটা সেফ, সিকিওর, ইনভেস্টমেন্টের যোগ্য, যেখানে বাইরের লোক যারা ইনভেস্ট করছে, যারা ইনভেস্টার, যারা উদ্যোক্তা, তারা এইখানে পয়সা নিয়ে আসছে। এত অ্যামেন্ডমেন্ট প্লেস, আপনি দুপুরের রোদে বাইরে বেরোতে পারবেন না। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এতটাই তাপমাত্রা, আপনি রুমের বাইরে বেরোতে পারবেন না। আপনি স্বাভাবিক তাপমাত্রার থেকে উপরে থাকবেন। গরম, গ্রীষ্ম, সামার টাইমে আমি বলছি আপনাকে। এত প্রতিকূল একটা জায়গা, যেখানে এই মানুষগুলোর কারণে, কিছু মানুষ যারা একদম দিন রাত পরিশ্রম করছে এবং তারা এই শহরটাকে বাঁচিয়ে রেখেছে, জীবিত করে রেখেছে, এবং তাদের লিডারশিপে চলছে। আপনি আমার দেশে কেন করতে পারিনি? এই দেশে এসে দেখছি, এই দেশে এসে আমরা কত মেহনত করছি। নিজের দেশে গেলে শুয়ে ঘুমাবে কেন? আমরা আমাদের জাতিকে কবে এগিয়ে নিয়ে যাবো? আমাদের ছেলেপিলে, আমাদের কি বলে আগামী প্রজন্ম, তারা কি এখনও ওই মাঠে ঘাস কাটবে? হ্যাঁ, রাখাল হয়ে খালি গরু চড়াবে? আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, আমি বলছি যে আমরা কবে আমাদের অধিকারটা বুঝে নেবো, আমরা কবে আমাদের পোটেনশিয়ালকে বুঝবো, আমরা কবে একটা আধুনিক সভ্যতার দিকে এগোবো। অবশ্য আমাদের কাছে নেই বলে এমন তো কিছু নেই, আমি তো যা মনে করি। শুধু অভাব যেটা আমি মনে করি, আমাদের কাছে হয়তো তেল নেই, আমাদের কাছে অনেক খনিজ সম্পদ আছে। আমাদের কাছে খনিজ সম্পদের অভাব কোথায়? কয়লা আমাদের কাছে আছে, আসানসোল, রানীগঞ্জ, আমাদের কাছে ওর কত রকমের, আমি জিওগ্রাফিতে পড়েছি, আমাদের বইতে আমাকে পড়িয়েছে যে আমাদের কাছে আয়রন আছে, কপার আছে, বিভিন্ন খনিজ, আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় খনিজের ভাণ্ডার পড়ে আছে। কোল ইন্ডিয়া, আমি নিউ টাউনে, আমার বাড়ির সামনে আমার অফিস, ওদের এত সুন্দর একটা বিল্ডিং করে রেখে দিয়েছে, পুরো খনিজগুলোকে খুঁড়ে 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 দেশের সম্পদটাকে লোককে বেচে দিচ্ছে, এবং পাওয়ার জেনারেশন, আমার নিজেদের লোকই ঘরে বিদ্যুৎ পাচ্ছে না, লোককে বেচে দিচ্ছে। কিছু লোক এসে, আগে আমাদেরকে ইংরেজরা শাসন করছিল, ইংরেজরা এসে আমাদেরই ওপর শাসন করছিল, তারা এখানে দেশে থেকে করছিল। এইবার কি করছে তারা? এবার কিছু লোক এবার কি করেছে, আমরা সবসময় শোষিত হয়ে গেছি, আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, আমরা করতে দিয়েছি তাই, এবং আমাদের দেশ থেকে লুটে নিয়েছে, এবং এখনও লুটে নিয়ে যাচ্ছে। আমরা কবে দাঁড়াবো? এই জাতি কবে দাঁড়াবে? শুধুমাত্র ওই কী বলো, নারী আর টাকা, এই জিনিসটার পিছনে এতটাই মুগ্ধ যে একে অপরের সম্পদ খেতে ব্যস্ত। আমরা কি উইন সিচুয়েশন ক্রিয়েট করতে পারবো? আমরা কি এমন একটা রাজ্য, এমন একটা শহর, এমন একটা দেশ গড়ে তুলতে পারবো যেখানে আমরা প্রত্যেকেই জন্য এনাফ রিসোর্স থাকবে, প্রত্যেকের জন্য এনাফ কি বলবো অপরচুনিটি থাকবে, ইকুয়াল এনাফ অপরচুনিটি? কি হচ্ছে দেশে? আগে ইংরেজরা ছিল, এখন বিজনেসম্যান এসছে। কে
কেউ কোনো এক ব্যবসায়ী তার ছেলের বিয়েতে কয়েক হাজার কোটি টাকা খরচা করছে, সেই দেশেই যেখানে একটা লোকের ন্যূনতম ইনকাম 120 কি 70 এরকম যত জানছিলাম, বিপিএল যারা মধ্যবিত্ত ছিল তারা বিপিএল ক্যাটাগরিতে চলে আসছে, মানুষের ইনকাম কমে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে। আমরা জানি না আমরা এত জনসংখ্যা মিলে আমরা করছিটা কি? আমরা কি কিছুই প্রডিউস করতে পারছি না? আমরা এসে পরের দেশে এসে শ্রম দিচ্ছি, তারা আমাদেরকে ম্যানেজ করছে, মেনটেন করছে, এবং তারা এই তাদের দেশে বড় বড় মহল, তারা তাদের দেশের সুন্দর সুন্দর রাস্তাঘাট আর চাকচিক্যময় জীবন তারা গড়ে তুলছে। একটা মরুভূমিতে তারা এইভাবে করে দেখিয়ে দিচ্ছে। কীভাবে? আমি 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 অবাক হয়ে যাচ্ছি আমার জাতির প্রতি। আমি এই দেশে বাঙালি হিসেবে আমি দেখছি আমার প্রতিবেশী বাংলাদেশ ভরে আছে। কদিন আগেই তারা কি করেছে, তাদের দেশে রাইট চলছে, এইখানে সে প্রোটেস্ট করেছে। এটা একটা গণতান্ত্রিক দেশ না, এটা গণতান্ত্রিক না, হ্যাঁ এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক না, এটা একটা কী বলে, আমরা গণতান্ত্রিক আর প্রজাতান্ত্রিক, এই বাংলা ভাষা আমি ঠিক আছে না, এটা কিংডম, তাই তো? একটাই রাজা, তার কথাই শেষ কথা, তার ছবি, তাদের ওই 2-3 লোকের ছবি সারা পুরো শহর জুড়ে তাদের চ্যাপকানো আছে, আর কোনো তাদের নেতা নেই, তাদের আর কোনো ইয়ে নেই, একটা লোক বা 2টা লিডারশিপেই পুরো কাজ চলছে। আমাদের তো প্রত্যেক মোড়ের মাথায় একটা করে নেতা দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন পতাকাধারী। এখানে সেরকম হয় না। তাহলে আপনি কেন আপনার দেশের সমস্যা এই দেশে এসে করতে চাইছেন, প্রতিবাদ করতে চাইছেন? এতে কি হয়েছে? তারা আপনার দেশটাকেই ব্যান করে দিয়েছে, র্যাঙ্ক থেকে নামিয়ে দিয়েছে, তাতে কিনা আপনি এই দেশের কাজের সুযোগটা কমে গেল। বাংলাদেশ এর প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশের আর্থিক অবস্থা সংকটে পড়ে যাবে। বিষয় ওটা না, তারা শুধু ওই অ্যাজ আ লেবার কাজ করছে, খুব ভালো করুক, প্রত্যেকে তার খুঁজে নিক। আমি চাইছি যে তাদের দেশটাকেও যদি দেখো অ্যাজ এ বাঙালি, তারা কীভাবে ম্যানেজ করছে। দেশ স্বাধীন করেছে 1970s, পাকিস্তান থেকে আজাদি নিয়েছে এই বাঙালি জাতি, বাংলা ভাষার লোক, ভাষা নিয়ে আন্দোলন করেছে। আমরা গর্বিত, আমি সত্যিই গর্বিত, আমি নিজেকে বাঙালি হিসাবে অনেক গর্বিত। কিন্তু কতদিন এইভাবে শুধু গর্বিত বোধ করে চলবে? কবে 100-150 বছর আগে রবীন্দ্রনাথ, নেতাজি, ওদিকে ক্ষুদিরাম, তারপরে ওদিকে প্রফুল্লচন্দ্র, বড় বড় লোক এসে চলে গেছে। তারপরে কি ওই প্রণব মুখার্জি লাস্ট, তারপরে কি মমতা ব্যানার্জি, এই 2-4টে নেতা দিয়ে হয়ে যাবে? আমি তো এখন আর কোনো নতুন মুখ দেখতে পাচ্ছি না। ওদিকে গুজরাটিরা দেখো কি করছে, ওদিকে দেখো পাঞ্জাবিরা কি করছে, বাঙালি কোথায় যাচ্ছে? বাঙালি কি করছে? আমি বলছি বাঙালিরা শুধু রাজমিস্ত্রি হতে যাচ্ছে কেরালায়। এখানে কেরালার লোক ভর্তি, তারা কী করছে? কেরালায় গিয়ে রাজমিস্ত্রি করছে। খুব ভালো, এটাই আমাদের যোগ্য। দেশের লোক ভাত পাচ্ছে না, 500 টাকায় লোককে ধরিয়ে দিচ্ছে, লক্ষ্মী ভাতা, হেন তেন ভিক্ষা দিচ্ছে, শুধু ভিক্ষা। আর আমরা ভিক্ষারি জাতি, আমাদের ভিক্ষা করার স্বভাব, আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই না। যেও আমাদেরকে কোনো রকমে দিল, আমরা মেনে নিলাম, আমরা নিয়ে নিলাম, ওটাই সন্তুষ্ট। আমরা আমাদের পৃথিবীতে যে অ্যাজ এ মানুষের যে একটা অধিকার তার আছে, সেটা সে ওটাকে কিনতে চায় না। পৃথিবীটা জঙ্গল, তুমি যদি তোমার কমিউনিটি, যদি তুমি ছিনিয়ে নিতে না পাও, তোমাকে তো ওরা খেয়ে নেবেই। তো তুমি হয় বাঘ আর নয় হরিণ, ছুটতে তোমাকে হবেই। ঠিক আছে? তো আমার জাতির প্রতি আমার একটাই অনুরোধ, যে সবাই মিলে এগিয়ে আসুন, নিজের শহর, নিজের দেশটাকে সুরক্ষিত করুন, একে অপরকে সাহায্য করুন, একে অপরকে দান করুন, চ্যারিটি করুন, সহযোগিতা করুন, আগিয়ে নিয়ে যান। আজ যদি আমরা এটা করতাম, হয়তো আমাকে এই দেশে গোলামি করতে হতো না। আমার মতো অনেক বাঙালি এই দেশে এসে পড়ে আছে সব থেকে নিম্ন কাজ, ঝাড়ু দেওয়া। বাংলাদেশি লোকগুলো কী করে? ঝাড়ু দেওয়া, গাড়ি ধোয়া, যত রকমের লো পেইড জব, কনস্ট্রাকশনের কাজ, এইগুলো করতেছে। অনেকে আছে হাতে গোনা, ম্যানেজেরিয়াল, তাদের অনেক নিজস্ব দক্ষতা করছে। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন একটা জাতির, এটাই জাতির অবস্থা।
সেই জন্য সম্পদ ক্ষমতা দেয়, সম্পদকে ব্যবহার করতে শিখতে হবে। সম্পদ আপনার কাছে অনেক থাকতে পারে, কিন্তু আপনি যদি সেটাকে ব্যবহার করার মতো স্কিল না থাকে, সেটাকে মেনটেন করার মতো আপনার কাছে যদি ক্ষমতা না থাকে, ও তো হাতছাড়া হবেই, যে কেউ এসে নিয়ে যাবে। ঠিক আছে, আমি মানুষের মধ্যে ভেদাভেদ চেষ্টা করার কোনো দিন আমি চেষ্টা করিনি। আল্লাহ মানুষকে সবাইকে সব রকমের ক্ষমতা দেয়নি। তবে আমার মনে হয় এইগুলো লোভ, আমাদের মধ্যে বেশি লোভ এবং হিংসাটা যদি আমরা এই যে আছে এটাকে যদি কমিয়ে আমরা যদি উদারতা বেশি বাড়াই, আমরা যদি আরও বেশি নিবেশক হই, আমরা যদি আরও বেশি ইনভেস্ট করি, স্টার্ট করি বিজনেস। বাংলায় বিজনেস কোথায় হচ্ছে? বিজনেস হলে আমি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচের পরে এবং আগেও আমার ক্লাসমেটও তারা বলছে ভাই কলকাতায় জব নেই। আমি নিজেও পাইনি কলকাতায় জব, হয়তো আমার মধ্যে সেরকম দক্ষতা ছিল না, কিন্তু আমি যা দেখছি যে আমার কলকাতায় কত লোককে জব দেবে, চাকরি কোম্পানি কোথায়, ব্যবসায়ীরা কোথায়, কলকারখানা শেষ, জুট মিল শেষ, আইটি একটা সেক্টর 5 কোনো রকমে চলছে, কোনো রকমে। ইউনিভার্সিটিগুলোতে শুধু নেতাদের উস্কানি, পড়াশুনো তো সব জলে ভেসে গেছে। প্রেম প্রীতি আর নেতাদের উস্কানি, নেতা হওয়ার শুধু এই চেষ্টা হোক। এইটাই যদি আমরা চাই, তো এটাই হবে। আমাদের যুব সমাজ কিসে ব্যস্ত? কোনো ক্রিয়েটিভ কিছু না, শুধু সোশ্যাল মিডিয়া আর ওই যুব সমাজের ওই যে পড়ালেখা। তো আমি জানি, আমি নিজেই কলেজে পড়েছি, কিছু লোক সিরিয়াস ছিল, সবাই তার মানে না, কোনো রকমের পড়ালেখা করেছে, তারপরে শুরু করে দিয়েছে এদিকে নেতা, কি বলে পলিটিক্স। যদিও পলিটিক্স প্রয়োজন আছে, কিন্তু ওটাকে কতটা লেভেলে নিয়ে যাবে সেটা ম্যাটার করে, তাই না? পলিটিক্স করতে করতে এরা কী করেছে যে একে অপরের বদনাম করতে শুরু করে দিচ্ছে। ওই দল ভালো না, এই দল ভালো, একে অপরের দলের মধ্যে গুন্ডামি। এই গুন্ডামি করে কদিন চলবে না। সেই জন্য আমার অনুরোধ, যদি আপনি এই ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখে থাকেন 20-27 মিনিটে, বলবো যে নিজেকে বদলান, নিজে দায়িত্ব নিন, নিজের দেশকে বদলাবেন। বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি। যা আপনি পরিবর্তন দেখতে চান সেটা নিজের মধ্যে থেকে শুরু করুন। আমার বাবা অনেক কষ্ট করে, আমি জানি যে ছোটোবেলা থেকে আমরা দিনমজুরি করে কোনো রকমে বড় করেছি। বাবা মা আমাকে অনেক শিক্ষিত করেছে তাদের হিসেবে, যদিও শিক্ষার শেষ নাই, কত শিখবে আপনি, পড়তে সারা জীবন পড়া। তাদের হিসেবে যথেষ্ট তারা তাদের চেষ্টা করেছে, আর আমি মনে করি আই এম প্রাউড টু বি দেয়ার সান। তবে এরকম বাবা মা ঘরে ঘরে হোক, যারা নিজেদেরকে যেটা করতে পারেনি তারা তাদের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করুক, ঠিক আছে, শিক্ষিত বানাক, এবং তাদেরকে এতটা ক্ষমতা দিক যাতে তারা তাদের দেশে, তাদের রাজ্যে কে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এমনটা না যে তারা তাদের দেশে শুধু শিখে ব্রেনটাকে অন্য দেশকে এসে বেচে দিক, যেটা আমরা এখন করতে হচ্ছে। দেশে গিয়ে, রাজ্যে গিয়ে বিজনেস করব, কি বেচবো, কি কোথায় ইনভেস্টার, কোথায় আমার কাছ থেকে পলিটিক্যাল মানে গভর্নমেন্ট সাপোর্ট পাবো, কোনো হিসাব নেই, পাবো কি না আদেও। কেউ রাজ্যে ইনভেস্ট করতেই চায় না, কেউ দেশে ইনভেস্ট করতেই চায় না, তো কী হবে? লোকের ইচ্ছে নেই, তারা তাদের ল্যান্ডটাকে এভাবে অ্যামেন্ডমেন্ট করে রাখবে। যাই হোক, মুদ্রা কথা এটাই যে কবে আমার জাতি জাগবে আমি জানি না, তবে চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। আসুন সকলে মিলে চেষ্টা করি। আজ না হয় কাল আমরা ঠিক আশা করা যায় যে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবো, যেখানে আমাদের প্রত্যেকের কাছে ইকুয়াল রাইটস, প্রত্যেকের কাছে ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল ওয়েলথ, যাতে কেউ না খেয়ে মরে, সেই আবার 70s ফেমিনিন যেন না দেখতে হয়, আবার যেন কোনো বিজাতীয় দল এসে আমাদের উপর শাসন না করে। আমরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ না করি, লোকে এসে আমাদেরকে নিয়ন্ত্রণ করবেই। তো সকলকে এটাই আহ্বান যে come for peace, come look for the knowledge and the wisdom, যেটা আপনাকে শুধু ইহকালের সাফল্য নয়, পরকালের সাফল্যটাকে নিয়ে যাবে। ইহকাল পরকাল দুটোরই সাফল্যের জন্য কাজ করতে হবে আমাদের। সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি।
So that's all from my side. Thanks for watching and keep watching. Bye bye.